আমি আপাদমস্তক লেখক, আর বাই চান্স আমি ব্যাংকার। এক সময় আমি সাংবাদিকতা করতাম। আমাদের ইতিহাসকে যথেষ্ট পরিমাণে মূল ধারা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কিভাবে মাহাথির হলেন। প্রিয় দর্শক, অমর একুশে বইমেলা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আছি লিটল ম্যাক চত্বরে। আমাদের সাথে আছেন বিশিষ্ট লেখক, গবেষক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান। আমরা বইমেলাতে অনুষ্ঠান করতে করতে বা অন্যান্য কাজ করতে গিয়ে আমরা আজকে মান্নান ভাইকে পেয়ে গেছি। অত্যন্ত ব্যস্ত মানুষ, সময় কাটান অনেক ব্যস্ত। তো আমরা যেহেতু পেয়ে গেছি, খানিকটা সময় বের করে নিয়েছি একটু এই ক্রাউডের মধ্যে তার সাথে কথা বলবার জন্য। আশা করছি যারা লিখতে চান বা ইতিহাস সচেতন তরুণ সমাজ যারা আছেন, তারা আজকের যে আমাদের সাক্ষাৎকার এর মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন। মান্নান ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। বইমেলাতে আপনাকে পেয়ে গেছি, 2025 সালের বইমেলা। কতদিন পরে বইমেলাতে আসলেন? 2012 সালে আমি লাস্ট এসেছি। 2012 সালের পরে এই 2025 সালে আসলাম। প্রায় এক যুগ, মানে এক যুগের বেশি সময় পরে মেলায় আসার সুযোগ হয়েছে। এটা কি কারণে, যে মানে দীর্ঘ এই বিরতি কি কারণে? একটা তো হলো যে দেশে যখন ছিলাম তখন খুব চেষ্টা করেছি মেলাতে আসার জন্য, এবং অনেক চেষ্টার ফলে 2012 সালে আমি আসতে পেরেছি। একটা ব্যাংকের তখন আমি প্রধান নির্বাহী ছিলাম, খুব সহজে সময় বের করতে পারতাম না। আর এরপরে আমি তো 7-8 বছর দেশের বাইরে ছিলাম। এবার আসার পরেই প্রথম সুযোগেই কিন্তু আমি মেলাতে চলে আসলাম। এর মধ্যে বন্ধুবান্ধবের সাথে বারবার কথা হচ্ছিল যে মানে মেলা ভিজিট করব। আমি কয়েকটা অ্যাটেম্প্ট নিয়েও কিন্তু গত কয়েকদিন সময় মানে করতে পারিনি আর কি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তরুণ লেখকদেরকে নিয়ে একটা সম্মেলন ছিল, সেখানে আমি একটি অধিবেশনে সভাপতি ছিলাম। তো সেই দায়িত্ব পালন করার পরে এই সুযোগে আমি মেলায় ঢুকে পড়লাম এবং আপনার সাথে দেখা হলো। ভাই, আপনি তো একজন মানে আপাদমস্তক একজন ব্যাংকার, এবং দীর্ঘ সময় ধরে আপনি ব্যাংকে আছেন। ইসলাম ব্যাংকের মতো এত বড় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, এখন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংকে আছেন। সব কিছু মিলিয়ে একজন ব্যাংকারের জীবনে সে একজন রাইটার, গবেষক, ইতিহাস নির্ভর লেখা, আপনার নানান গবেষণামূলক লেখা, এত সময় আপনি কিভাবে পেতেন লেখার জন্য? প্রথম কথা হলো আমি আপাদমস্তক লেখক, আর বাই চান্স আমি ব্যাংকার। এক সময় আমি সাংবাদিকতা করতাম। 1970 সাল থেকে আমি 1983 সাল পর্যন্ত একটা বেশ লম্বা সময় আমি প্রায় 1.5 দশক আমি সাংবাদিকতার একবারে গুরুত্বপূর্ণ একদম কোর সাংবাদিকতার সাথে আমি যুক্ত ছিলাম। চিফ রিপোর্টার, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট, এবং আমি ফেডারেল সাংবাদিক ইউনিয়নের তখন আমি কিন্তু সহকারী সাধারণ সম্পাদক ছিলাম, সর্বোচ্চ ভোটে নির্বাচিত। তার মানে হচ্ছে সাংবাদিকতাটা আমার অস্থিমজ্জায় ছিল। 2014 সালে জাতীয় প্রেস ক্লাবের 60 বছর পূর্তি উপলক্ষে একটি সংকলন বের করে সেখানে আমার লেখা ছাপা হয়েছে। সেখানে শিরোনাম ছিল স্বপ্নে আমি এখনও রিপোর্টার। তার মানে হচ্ছে আমি কিন্তু যদিও ব্যাংকে কাজ করছি, কিন্তু আমি কিন্তু সাংবাদিকতা থেকে বেরিয়ে আসতে পারিনি। এখনও ঘুমালে আমি রিপোর্টারের নোট বই নিয়ে আমি দৌড়াচ্ছি মিটিংয়ে, মিছিলে ইত্যাদি। তো কাজেই আমি লেখক সত্তা আমি বিসর্জন দিতে পারিনি। বরং আমি যখন ব্যাংকে আসলাম, প্রথমে জনসংযোগ কর্মকর্তা হিসেবে, তারপরে মেইন স্ট্রিম ব্যাংকিংয়ে, এরপরে ব্যস্ত ব্যাংকার হিসেবে ব্যাংকের হেড অফিস নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছি। সেই সময়টাতে বরং আমার পিপাসা লেখালেখির ব্যাপারে আরও বেড়েছে, এবং আমি চেষ্টা করেছি এই সময়টাতে আমি যেন কলমটা হাতছাড়া না করি। আমার একজন অত্যন্ত মানে সম্মানিত মুরব্বী, আমি যখন সাংবাদিকতা ছেড়ে চলে আসলাম তখন আমার হাত ধরে বলেছিলেন যে যাকে কলমের নেয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা, তাকে তিনি শ্রেষ্ঠ নেয়ামত দিয়েছেন। আমি যেন সেই নেয়ামতের শুকরিয়া আদায় করি। আমি আমার সেই সম্মানিত অভিভাবকের সেই কথাটি কিন্তু আমি একদিনের জন্য বলি নাই, যে আল্লাহ তাআলা আমাকে যে কলম দিয়েছেন সেই কলমের প্রতি আমার হক আদায় করতে হবে, আমাকে লিখতে হবে। এই জন্য বরং যেটা হয়েছে, আমি আগে প্রতিদিনের ইতিহাস লিখতাম সাংবাদিক হিসেবে, রিপোর্টার হিসেবে। রিপোর্টিং লাইফ থেকে আসার পরে আমি স্থায়ী মানের কিছু লেখালেখি করতে শুরু করি। তখন নিবন্ধ থেকে প্রবন্ধ, এবং আমি প্রাবন্ধিক হয়ে উঠলাম। প্রাবন্ধিক হওয়ার পরে আমি কিছু বইয়ের আমার নামাঙ্কিত কিছু বই প্রকাশিত হয়েছে, প্রায় সেটার সংখ্যাও কম না, প্রায় 2 ডজন। তো কাজেই আমি কিন্তু আমার ব্যাংকিং সত্তা
ওটাকে আমি ওটার প্রতি হক আদায় করেছি, কিন্তু আমার মূল সত্তা হচ্ছে আমি স্বপনে জাগরণে আমি কিন্তু একজন লেখক, এবং মূলত বাংলাদেশের ইতিহাস নিয়ে আমার একটা প্রচণ্ড আগ্রহের জায়গা আছে। কারণ আমি উপলব্ধি করেছি, যতই পড়েছি ততই আমি দেখেছি যে আমাদের ইতিহাস যেভাবে আসার কথা ঠিক সেভাবে আসে নাই। আমাদের ইতিহাসকে যথেষ্ট পরিমাণে মূল ধারা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আপনার বিশেষ করে ফোর্ট উইলিয়াম কলেজ এবং এশিয়াটিক সোসাইটির যে নতুন ধারার ইতিহাস বয়ানের যে ইতিহাসের বয়ান তৈরি করার যে চেষ্টা, সেই চেষ্টার ফলে আমাদের নিজস্ব ইতিহাসের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। এই অবস্থায় আমাদের ঐতিহাসিকদের উচিত আমাদের ইতিহাস নিয়ে, আমাদের ইতিহাসের যে রিরাইটিং অফ হিস্ট্রি বলে একটা কথা আছে, পুনর্লিখন, ইতিহাসকে আমাদের নতুন করে আপনাকে ঢেলে সাজাতে হবে সত্যের নিরিখে। ইতিহাসের মধ্যে যে বিকৃতি ঘটেছে সেই বিকৃতিগুলো দূর করতে হবে। তো সেই তাড়না থেকে, সেই প্রেরণা থেকেই আমার বেশ কিছু বই ইতিহাসের উপর বেরিয়েছে, এবং এখনও আমি যেটুকু সময় বের করতে পারি, আমি বলবো সময় অবশ্যই আমার জন্য খুব বরাবরই আমি চাপে থাকি সময়ের দিক থেকে, কিন্তু আমি যখনই কোনো সময় বের করতে পারি, এবং বরং আমি আমার বিশ্রামের সময়টুকু আমি আমার লেখালেখিতে ব্যয় করি। আপনার যে বই আমাদের জাতিসত্তার বিকাশ ধারা, এটা অনেকবার পড়েছি আমরা, এবং ইতিহাসের আরও বই। তো এই বইগুলোর কথা আপনি বললেন প্রায় 2 ডজন বইয়ের মতো। এই বইগুলো থেকে আপনার জীবনে বা আপনার চিন্তায় অথবা পাঠকের মতামত অনুযায়ী আপনার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ বই বা সবচেয়ে ভালো লাগার বই কোনটা মনে হয়? আমি যখন কোনো বই লিখি তখন কোনো বিশেষ বইয়ের প্রতি বিশেষ আকর্ষণ থাকে না। সবগুলো বই মনে হয় যে আমি আমার শ্রেষ্ঠ কর্ম হিসেবে সেই বইটিকে তুলে ধরতে পারি। তবে আমি তো ধরেন আমি শুরু করেছি বাংলাদেশের পুলিশ নামে একটা বই 1980 সালে বেরিয়েছে। তো সেটি যখন লিখেছি তখন আমি অত্যন্ত দরদ দিয়ে পুলিশ কী ধরনের হওয়া দরকার, পুলিশ প্রশাসন কী ধরনের হওয়া দরকার, জনকল্যাণের সাথে কীভাবে যুক্ত হবে, সেই বইটি আমি লিখি। সেটা পুলিশ একাডেমিতে আমার দীর্ঘদিন পর্যন্ত পাঠ্য ছিল, এখনকার অবস্থা আমি জানি না। এরপরে যখন আমার ইতিহাসের উপরে প্রধান বই বেরোলো মুক্তি সংগ্রামের মূলধারা, বাংলা ও বাঙালি মুক্তি সংগ্রামের মূলধারা, আমি মনে করি এবং ঐতিহাসিকগণ বড় বড় যেমন এআর মল্লিক আপনার গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডার ভাইস চ্যান্সেলর এবং এশিয়াটিক সোসাইটির সভাপতি ছিলেন, বাংলাদেশের একজন ঐতিহাসিকদের দাদা পীর তিনি আমার এই বইটিকে কিন্তু যথেষ্ট মূল্য দিয়েছেন, যে আমি যেভাবে বাংলাদেশের মুক্তি সংগ্রামটাকে কয়েক হাজার বছরের পার্সপেক্টিভে তুলে ধরেছি, এবং সেখানে বখতিয়ার খিলজির আগের ইসলাম প্রচারকদেরকে আমি মুক্তি সংগ্রামের একটি ধারায় আমি স্থাপিত করেছি, এবং বখতিয়ার খিলজির সময় থেকে শুরু করে সিরাজউদ্দৌলার সময় পর্যন্ত সময়কালে যারা ইসলাম প্রচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন, তারাও যে আমাদের জনগণের, এই জনপদের মানুষের মুক্তির সংগ্রামের জন্য বিরাট ভূমিকা পালন করেছেন, এই বিষয়গুলো ওই বইয়ের মধ্যে প্রতিফলিত হয়েছে। দিক থেকে আমি মুক্তি সংগ্রামের মূলধারা বইটিকে অবশ্যই বিশেষভাবে গুরুত্ব দিই। আপনি বলেছেন আমাদের জাতিসত্তার বিকাশ ধারা, আমার জানা মতে কোনো ইতিহাসের বই সম্ভবত এত বেশি পঠিত হয় নাই, লেখকপ্রিয় হয় নাই যে যতটা জাতিসত্তার বিকাশ ধারা হয়েছে। একবার শুধু একটি ইনস্ট্যান্সে 25,000 কপি ছাপা হয়েছিল তরুণ প্রজন্মের পাঠকদের জন্য, যারা ইন্টারমিডিয়েট বা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে। এই ধরনের ছেলেমেয়েরা এই বইয়ের উপর একটা প্রতিযোগিতা হয়েছিল, এই প্রতিযোগিতার জন্য এই বইটি তখন আলাদাভাবে ছাপা হয়েছিল। বইটির অসংখ্য মুদ্রণ এই পর্যন্ত হয়েছে। সেদিক থেকে জাতিসত্তার বিকাশ ধারার কথা যেমন আপনি উল্লেখ করেছেন, বিভিন্ন সময় আমার কাছে অন্যেরাও উল্লেখ করেন। অন্যদিকে আমার বঙ্গভঙ্গ থেকে বাংলাদেশ যে বইটি, এই বইটি আমার একজন অত্যন্ত কাছের মানুষ, প্রিয় মানুষ আল মাহমুদ, তিনি এই বইটা নিয়ে রীতিমতো আবেগ উদ্বেলিত হয়েছেন, এবং তিনি এই বঙ্গভঙ্গ থেকে বাংলাদেশের উপরে অন্তত 2টি পৃথক সম্পূর্ণ রচনা তৈরি করেছেন। আব্দুল মান্নান সৈয়দ লিখেছেন, এবং আরও অনেকে এই বইয়ের উপর আলোচনা করেছেন এবং তারা এই বইটি পছন্দ করেছেন। তো সেদিক থেকে বঙ্গভঙ্গ থেকে বাংলাদেশ অত্যন্ত জনপ্রিয় একটি গ্রন্থ। আবার আমার একটা বই কালো গেলাফ, এটা সম্পূর্ণ ভিন্ন ধরনের বই। আমার অনেকগুলো ভ্রমণ কাহিনী করা আছে। আমি বিশ্বব্যাপী বহু দেশ সফর করেছি, সেই সফরের বিবরণ বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে ছাপা হয়েছে। সেগুলো বই আকারে, বড় বই আকারে ছাপার পরিকল্পনা আছে, কিন্তু সেটা আমি সময়ের অভাবে করে উঠতে পারিনি। তো এর মধ্যে কালো গেলাফ নামে আমার একটি বই বেরিয়েছে,
মূলত মক্কা এবং মদিনা কেন্দ্রিক আমার যে সফর এবং আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যেগুলোকে টাচ করে মক্কা এবং মদিনায় যাওয়া, তো সেই বইটি ব্যাপকভাবে পাঠক প্রিয় হয়েছে। এবং আমি এই বইয়ের ব্যাপারে আমি দেখেছি বহু মানুষ শুধুমাত্র এই বই পড়ার পরে আমার সাথে যোগাযোগ করেছেন, যাদেরকে আমি অত্যন্ত কঠিন হৃদয়ের প্রশাসক হিসেবে জানি। কালো গিলাফ কি মানে ইতিহাস ধরনের? ইতিহাসকে অবলম্বন করা হয়েছে, কিন্তু মূলত ভ্রমণ কাহিনী। এটা হচ্ছে কালো গেলাফ মানে হচ্ছে আমার আধ্যাত্মিক ভ্রমণের একটি বই। এবং এই আধ্যাত্মিক ভ্রমণ মানে মক্কা মদিনা কেন্দ্রিক যে আমার যে ভ্রমণ, সেই ভ্রমণের বইটি আমি বহু পাঠক এমন পেয়েছি শুধুমাত্র এই বইটি পাঠ করার পরে তারা আমার সাথে আলাদাভাবে যোগাযোগ করার সিদ্ধান্ত নিয়েছেন। এমনও হয়েছে যে এই বইটি নিজেরা শত শত কপি তারা কিনে সেগুলো আবার যারা হজে যাচ্ছে, স্পেশালি যারা হজে যাচ্ছেন, যারা উমরা করতে যাচ্ছেন, তাদেরকে বলেছে যে এই বইটা আপনারা হজে বা উমরাতে যাওয়ার আগে এই বইটি পড়া দরকার, যাতে নাকি স্পিরিট আপনি যে কোন পার্সপেক্টিভে কেন আপনি যাচ্ছেন সেটা করার জন্য সেই জিনিসটি আপনার কাছে জীবন্ত হয়ে উঠবে। তো এইভাবে এই বইটাও গুরুত্বপূর্ণ হয়েছে। ইসলামী ব্যাংক ব্যবস্থা নামে আমার একটি বই আছে, ব্যাংকিংয়ের উপরে ইসলামী ব্যাংকিং। আমার ইসলামী ব্যাংকিংয়ের উপরে অনেকগুলো বই আছে, তার মধ্যে ইসলামী ব্যাংক ব্যবস্থা, যেটা সেন্ট্রাল শরিয়া বোর্ড থেকে বেরিয়েছে। এই বইটি সারা দেশের সমস্ত ব্যাংকাররা যারা ইসলামী ব্যাংকিং সম্পর্কে জানতে চান তারা, এবং যারা ব্যাংকিংয়ের বাইরে যারা আছেন, ব্যাংকিং সম্পর্কে পড়তে আগ্রহী তাদের মধ্যে ব্যাপকভাবে সমাদৃত একটি গ্রন্থ। এটা সেন্ট্রাল শরিয়া বোর্ড কর্তৃক অনুমোদিত এবং তাদের দ্বারা প্রকাশিত একটি গ্রন্থ। তো এইভাবে আমি অনেক বইয়ের নাম বলতে পারি। বর্তমানে আমি যে বইগুলো এখন লিখছি, তো এই যে বইগুলোর নাম বললেন এগুলোর সাথে পরিচিত আমরা অনেকেই, মোটা মোটা বই, কিন্তু আপনার ছোট ছোট বইও আছে। যেমন আমি একটা বইয়ের নাম বলি, সেটা হচ্ছে সিন এ বিগ পিকচার, ডক্টর মাহাথির মোহাম্মদের উপর লেখা একেবারে ছোট বই, কিন্তু ছোট বই হলেও এর মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস আছে যে অল্পর মধ্যে আপনি মাহাথির মোহাম্মদের সাথে সাক্ষাৎ, তার শাসন ব্যবস্থা, তার শাসন কাঠামো, সবগুলো বিষয় নিয়ে এসেছিলেন আপনি। আপনাকে মানে আমি তো স্পেশাল থ্যাঙ্কস দিচ্ছি আপনাকে, বিশেষভাবে ধন্যবাদ যে আমি আমার প্রিয় একটি ছোট্ট পুস্তিকা এটাকে আপনি সামনে নিয়ে এসছেন। সেটা হলো সিইং বিগ পিকচার অ্যান্ড প্ল্যানিং ফর ফিউচার। মাহাথির মোহাম্মদের 105 মিনিটের একটা সাক্ষাৎকার নেওয়ার আমার একটা বিরল সুযোগ হয়েছিল মালয়েশিয়া কুয়ালালামপুরে পুত্রাজায়াতে। সেখানে তিনি তার জীবনটাকে খুব অল্প কথায় তুলে ধরেছেন। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কিভাবে মাহাথির হলেন, মানে এটা খুব একটু অদ্ভুত টাইপের প্রশ্ন যে আপনি ওনার নাম বাবা মা তার নাম রাখছেন মাহাথির, কিন্তু আমি বললাম যে আপনি মাহাথির কেমনে হলেন। তিনি বললেন সিইং বিগ পিকচার অ্যান্ড প্ল্যানিং ফর ফিউচার, অর্থাৎ বড় ছবি দেখেছি আমি, বড় আকাশকে আমি দেখেছি, দিগন্ত বিস্তৃত যে পটভূমি, সেই পটভূমির দিকে আমি তাকিয়েছি এবং ভবিষ্যতের জন্য আমি স্বপ্ন রচনা করেছি, পরিকল্পনা করেছি। এবং এরপরে তিনি 1 ঘন্টা ধরে আমাকে শোনালেন কিভাবে পরিকল্পনা তিনি বাস্তবায়ন করতে গেছেন, প্রতি পদে পদে কীভাবে বাধাগ্রস্ত হয়ে তারপরেও তিনি হাল না ছেড়ে কৌশল অবলম্বন করে সেই পরিকল্পনাগুলো অ্যাকমপ্লিশ করেছেন। আমি যেহেতু দীর্ঘদিন পর্যন্ত আপনার কর্পোরেট সেক্টরে প্রধান নির্বাহী হিসেবে কাজ করেছি, এই বইটি ব্যক্তিগতভাবে আমাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করেছে। আমি বড় ছবি দেখতে এবং বড় ছবি দেখাতে আমার কর্মীদেরকে, সহকর্মীদেরকে এই বইটি আমাকে উজ্জীবিত করেছে। আমি নিজে বই রচনা করেছি এবং এই বই দ্বারা আমি উদ্বুদ্ধ হয়েছি, এটা বলতে পারি। এবং আমি অনেককে এই বই পড়তে দিয়েছি। এবং আমার জানা মতে বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর থেকে সেন্ট্রাল ব্যাংকার এবং বিভিন্ন ব্যাংকের নির্বাহীগণ এবং বাংলাদেশের খুব বড় বড় শিল্প কারখানার যারা মালিক, তাদের মধ্যে যারা পঠন পাঠনে আগ্রহী, মনোযোগী, সেই ধরনের বহু লোক, অনেক যারা মন্ত্রীদের মধ্যে যারা লেখাপড়া করেন, এই ধরনের অনেক মানুষ এই বই সংগ্রহ করে তারা পড়েছেন এবং এই বইটিকে তারা তাদের যে কাজ, তাদের যে লিডারশিপ, সেই লিডারশিপের ক্যাপাসিটি বিল্ডিংয়ে এই বইটিকে তারা ব্যবহার করেছেন। এটা একেবারে প্র্যাকটিক্যাল একটা বই। লিডারশিপের উপর হাজার হাজার বই আছে, অনেক মূল্যবান, গুরুত্বপূর্ণ, কিন্তু আমার চটি একটা বই, এটা কিন্তু লিডারশিপের ক্ষেত্রে আমার ধারণা বাংলাদেশের লিডারদের মধ্যে বেশ ভালো রোল প্লে করেছে। এবার আমরা আসি যারা তরুণ যারা লিখছে, বিশেষ করে 5ই আগস্টের পরে যে বাংলাদেশের পরিবর্তন, এই পরিবর্তনটা তো
একেবারে আমাদের কাছ থেকে দেখা, একবারে অল্প সময় গেল। তো এই পরিবর্তনের পেছনে তরুণ শক্তি সবচেয়ে বড় নিয়ামক। তো সেই জায়গা থেকে তরুণ সমাজ কতটা ইতিহাস নির্ভর, এবং আপনি আপনার দীর্ঘ লেখক জীবনের অভিজ্ঞতা থেকে তাদের প্রতি ইতিহাস সচেতন হওয়ার জন্য আপনি কি পরামর্শ দিবেন? আমি বরাবরই তরুণদের ব্যাপারে আগ্রহী, এবং আমি আপনাকে খুব ইন্টারেস্টিং কথা যেটা বলতে চাই সেটা হলো যে আমার ব্যক্তিগত কাজের ক্ষেত্রে আমি বিভিন্ন সময় নির্বাহী দায়িত্ব পালন করেছি। কর্পোরেট ব্রাঞ্চের ব্যবস্থাপক ছিলাম, বিভিন্ন ডিভিশনের এবং উইংয়ের প্রধান ছিলাম, তারপরে প্রধান নির্বাহী ছিলাম একটা বড় ব্যাংকের 3টা টার্ম। তো আপনি লক্ষ্য করে দেখবেন যে আমার সফর সঙ্গী, আমার আশপাশে যারা বিচরণ করে, এই ছেলেরা অধিকাংশই তরুণ। কারণ আমি মনে করেছি যে আমি তো বুড়িয়ে যাচ্ছি, আমার বয়স বেড়ে যাচ্ছে। আমি এক সময় ছোটোবেলা আমি দেখেছি আমাদের বাড়িতে যখন নাকি প্রথম রেডিও আসলো, তখন 2টা কালো বাক্স। আমি প্রাইমারি স্কুল থেকে এসে দেখি যে অনেকগুলো লোক গোল হয়ে বসে এটা দেখতেছে, শুনতেছে। আর আমিও খুঁজতেছি রেডিও পাকিস্তান ঢাকা, এটা এই কোন লোকটা বলতেছে কোন বাক্সের ভিতর থেকে। আমি সেই লোকটাই খুঁজতেছি। আমার চেয়ে তখনকার যে আগ্রহটা ছিল, এখনকার তরুণরা কিন্তু সেদিক থেকে ওইভাবে কালো বাক্সের মধ্যে এরকম খুঁজে না, বরং তারা অনেক বেশি অ্যাডভান্স হয়ে এই বয়সে অনেক বেশি কিছু বুঝতে শিখেছে। আমার তরুণদের ব্যাপারে হয়তো কিছুটা ছিল যে যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে তারা কতটা সমাজ মনস্ক, সমাজকে কতটুকু তারা বুঝে। আমি বলবো যে এই 2024 সালের জুলাই আমাকে যে শিক্ষা দিয়েছে সেটা হলো আমি যা নিজেকে মনে করা যে আমি বুঝি অন্যেরা বুঝেন না, এই ধরনের একটা হঠকারিতা থেকে আমাকে কিন্তু সরিয়ে এনেছে। বরং আমি বুঝেছি 2024 সালের জুলাই মাসে এসে যে আমি যা বুঝি তার চেয়ে বেশি বুঝদার মানুষ আমাদের তরুণদের মধ্যে রয়েছে, এবং তারা আমাদেরকে অনেক দূর পর্যন্ত পথ দেখানোর যোগ্যতা রাখে। এই আত্মবিশ্বাস আমার জেগেছে, এবং এটা তারা কোনো ঠুনকো মানসিকতা থেকে এটা অর্জন করে নেয়। তাদের মধ্যে ইতিহাসের বোধ এবং বিবেচনা আছে বলেই, তারা সমাজকে অধ্যয়ন করার সামর্থ্য রাখে বলেই তাদের পক্ষে এই ধরনের আপনার লিডারশিপটা দেওয়া সম্ভব হয়েছে। তারা কিন্তু আমাদেরকে নেতৃত্ব দিয়েছে, তারা কিন্তু আমাদেরকে পথ দেখিয়েছে, তারা কিন্তু আমাদের চোখের ঠুলি খুলে দিয়েছে। হ্যাঁ, তো কাজেই আপনি এই 2024 সালের জুলাইয়ের ব্যাপারটাকে শুধুমাত্র কিছু তরুণের রক্তদানের ব্যাপার মনে করবেন না, কিছু মানুষের আহত হওয়ার ব্যাপার নয়, কিছু নতুন করে স্বাধীনতা দেওয়ার ব্যাপার নয়, বরং গোটা জাতীয় জাগরণের ক্ষেত্রে আমাদের সামনে একটা নতুন অধ্যায় তারা তুলে এনেছে। যে আমরা যে অধ্যায়ে আগে ছিলাম 2024-এর মনে করেন জুলাইয়ের আগ পর্যন্ত, 2024 অনওয়ার্ড, জুলাই অনওয়ার্ড আমরা কিন্তু একটা নতুন দিগন্ত, নতুন বাংলাদেশের অধ্যায়ে আমরা উপনীত হয়েছি। এবং সেখানে আমাদের ভূমিকাটা অতীতের মতো হলে চলবে না, সেটা ইতিহাসের লেখক হিসেবে হোক, ইতিহাসের পঠনের দিক থেকে হোক, সাহিত্য চর্চার দিক থেকে হোক, কিংবা জাতির অন্যান্য ক্ষেত্রে লিডারশিপ দেওয়া বা কর্মী হওয়ার দিক থেকে হোক, আমাদেরকে সার্বিকভাবে পরিবর্তিত হতে হবে। আমাদের জন্য একটা বড় পরিবর্তনের বার্তা 2024 সাল নিয়ে এসছে, এবং পরিবর্তনের বার্তা আমি এখানেও লক্ষ্য করছি, এই মেলাতেও কিন্তু সেটার প্রভাব পড়েছে। এখানে মানুষ অনেক উদার এবং উন্মুক্ত হয়ে তারা ভাবতে পারছে, এখানে অনেক অ্যাকোমোডেশন হয়েছে। এক ধরনের এক্সক্লুসিভিটি ছিল কিছু লোকের জন্য, কিছু লোক এগুলোর চর দখলের মতো করে এই মেলা দখল করে রেখেছিল। এখানে সকল মতের প্রকাশ এখানে ঘটতে পারছিল না, কিন্তু 2024 সালের জুলাই এখানে শতফুল ফোটার মতো একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছে, সব মত স্বাধীনভাবে ব্যক্ত করার একটা সুযোগ করে দিয়েছে। এবং এই ধরনের একটা পরিবেশ আসলে একটা জাতিকে জাগ্রত হওয়ার, শুধু না জাতিকে বিকশিত হওয়ার, বড় হওয়ার পথ তৈরি করে দেবে। আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আপনার বই যেমন নতুন করে পাঠক সমাজের কাছে নতুন নতুন দিক উন্মোচিত করে, আজকে অল্প সময় আপনার সাথে কথা বললাম, নিশ্চয়ই আপনার এই কথাগুলো আমাদের তরুণ সমাজকে বিশেষ করে নতুন নতুন দিক উন্মোচিত করতে সাহায্য করবে। আপনাকে ধন্যবাদ। আমরা আশা করছি ভবিষ্যতে আমরা আবার সুন্দর একটা ভালো পরিবেশে, ইনডোর পরিবেশে এগুলো নিয়ে কথা বলতে পারবো। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি মেলায় এসেছি কথা বলার জন্য নয়, আপনাদের কথা শোনার জন্য। এবং আমি এই যে কলরব চারদিকে বই নিয়ে কথা হচ্ছে, বিভিন্ন বিষয়ে তারা আনন্দ প্রকাশ করছে, পরস্পর দেখা সাক্ষাৎ হচ্ছে, এই মিলন মেলাতে আমি যে আবার এইভাবে
কিছু সময় বের করে আপনার সাথে আমার নিজের সম্পর্কে কিছু কথা বলতে হবে, সেই সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার প্রতিও কৃতজ্ঞতা, আপনি আমাদেরকে সময় দিয়েছেন।